আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমরা সাম্প্রতিকের উপরে একটা লং ক্লাস নিয়ে এসেছি, যার নাম দিয়েছি দৌড়াথন ক্লাস। তোমরা ম্যারাথন ক্লাস করেছো এর আগে, আমার ড্রাগনথন ক্লাস করেছো, কিন্তু দৌড়াথন ক্লাস করেছো কিনা যদি না করে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি থাকবে ইনশাল্লাহ। সাম্প্রতিক থেকে গত বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে প্রায় চারটি প্রশ্ন এসেছিল এবং এই বছর আমরা প্রত্যাশা করছি এরকমই আসবে, অথবা এর থেকে বেশিও আসার সম্ভাবনা রয়েছে। তো আজকে সাম্প্রতিকের এ টু জেড বাংলাদেশ অংশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী যেগুলো রয়েছে সব কিছুই এর মধ্যে আলোচনা করব এই ক্লাসে। ইনশাল্লাহ সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। তো আজকের এই দৌড়াথন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আবারও। তো চলো আমরা শুরু করে দেই ইনশাল্লাহ। তোমাদের ক্লাসে বাকিটা সময় অনেক কথাই হবে। চলো। আচ্ছা, সর্বপ্রথম আমাদের সামনে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে দেখো, সর্বপ্রথম আমরা আমরা টপিক ওয়াইজ আলাদা করেছি যে কি কি বিষয় নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে কি কি হাইলাইটেড বিষয় রয়েছে বর্তমান সমসাময়িক বিষয় সেইগুলো। দেখো, সর্বপ্রথম প্রশ্ন রয়েছে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বর্তমান নাম কি? কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, তার বর্তমান নাম হচ্ছে কুর্মিটোলা মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল। ঠিক আছে, মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল। এরপরে আছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকা এর নতুন কোন 5টি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে? অর্থাৎ এইখানে ঘুরিয়ে ফিরিয়ে যতই বলুক না কেন, মেন বিষয়টা বুঝবা যে সর্বশেষ 5টি উপজেলা হয়েছে বাংলাদেশের, সেই 5টি উপজেলার নাম কি? এখানে রয়েছে ভুল্লি, রুহিয়া, মাতামুহুরী, চন্দ্রগঞ্জ, মোকামতলা। এর মধ্যে আমি ভুল্লি এবং রুহিয়া, ভুল্লি হচ্ছে আমার নিজের উপজেলা, আমার জেলা হচ্ছে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁয়ের ভুল্লি উপজেলা। রুহিয়া তার পাশের উপজেলা এবং মোকামতলা হচ্ছে বগুড়ার, হ্যাঁ, বগুড়ার মোকামতলা উপজেলা। আর মাতামুহুরী এটা মনে হয় তোমার রাঙ্গামাটি চট্টগ্রামের দিকে, আমি এক্সাক্ট জানি না। চন্দ্রগঞ্জটা আমার জানা নাই। ঠিক আছে, এই যে 5টা উপজেলা তোমরা মনে রাখবা, 5টা উপজেলা। ওকে, এরপরে সম্প্রতি কোন শহরের উন্নয়নের জন্য নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে? নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার, হ্যাঁ, নারায়ণগঞ্জ জেলা উন্নয়নের জন্য নতুন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এরপরে রয়েছে স্ক্রিন যদি দেখা যায় তো আলহামদুলিল্লাহ, না গেলে পারে তোমরা আমার কথাগুলো শোনো, কেননা স্ক্রিনের এইটুকু থেকে হয়তোবা আমার কাটা পড়বে। ওকে, দেশের কতটি পলিটেকনিক এবং মনোটেকনিক, পলি এবং মনো ইনস্টিটিউটের নামের সাথে সরকারি শব্দটা যুক্ত হয়েছে? সরকারি শব্দ যুক্ত হয়েছে 49টি, হ্যাঁ, 49টি পলিটেকনিক এবং মনোটেকনিক, মনোটেনিক মনোটেনিক ইনস্টিটিউটের সাথে সরকারি শব্দের যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 49টি। এরপরে আসি আমরা দ্বিতীয় স্লাইডে। দেখো, প্রশাসন ও রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে যেই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে তারেক রহমান সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর, প্রথম এবং শেষ এবং ব্যতিক্রম যে তথ্যগুলো আছে সেইগুলোই তোমাদেরকে বেশি মনে রাখতে হবে। সর্বপ্রথম তিনি রাষ্ট্রীয় সফরে যান হচ্ছে মালয়েশিয়াতে, হ্যাঁ, মালয়েশিয়াতে সর্বপ্রথম রাষ্ট্রীয় সফরে যান। এরপর হচ্ছে বাংলাদেশের বর্তমান পৌরসভার মোট সংখ্যা হচ্ছে 330টি। সম্প্রতি কোন থানাকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করা হয়? সেটা হচ্ছে পেকুয়া, কক্সবাজারের পেকুয়া পৌরসভা। ঠিক আছে, এটা একটা থানা, সেটা পৌরসভায় রূপান্তর করা হয়। আচ্ছা, এরপরে আসো যে বাংলাদেশে বর্তমানে কতটি নগর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে? 14টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের, 14টি, এবং সর্বশেষ সেটা হচ্ছে নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ। আর একটু আগে আমরা যেটা দেখলাম, দেশের 13তম এবং 14তম নগর উন্নয়ন, আচ্ছা, এই যে 13তম হচ্ছে কুমিল্লা আর 14তম নারায়ণগঞ্জ, একটু আগে যেটা বললাম, 13তম হচ্ছে কুমিল্লা, 14তম হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখো প্রশাসন ও অবকাঠামোগত পরিবর্তন যেগুলো রয়েছে। বগুড়া জেলার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নতুন কয়টি ইউনিয়ন রয়েছে? 4টি। হ্যাঁ, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় কয়টি ইউনিয়ন রয়েছে? 4টি ইউনিয়ন রয়েছে। সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় নতুন কারাগার উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার কারাগার। ঠিক আছে, মুন্সিগঞ্জ জেলার কারাগার। এরপরে হচ্ছে দেশের নবম চীন বাংলাদেশ মৈত্রী সেতু কোথায়? এটা পটুয়াখালীতে। চীন বাংলাদেশ মৈত্রী সেতু, চীন এবং বাংলাদেশের মধ্যে তোমার মৈত্রী করে যেই সেতু নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে পটুয়াখালীতে, এবং এটা হচ্ছে নবম। ঠিক আছে, বাংলাদেশ এবং চীনের মধ্যকার যেই সেতু, এটা হচ্ছে 9 নাম্বার। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাই কমিশনারের নাম কি? দীনেশ ত্রিবেদী, মনে রাখবা। হ্যাঁ, দীনেশ ত্রিবেদী। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এই যে স্লাইডগুলো, এগুলো তোমরা পারলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা লিখেও রাখতে পারো তোমাদের একটা খাতার মধ্যে, নোটবুক সাথে রেখে তার মধ্যে একটু নোট করে রাখতে পারো। বলা হচ্ছে যে দেশের 59তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুরে তোমরা যারা আছো কমেন্টে তোমরা আমাকে জানিয়ে দিতে পারো। এরপরে আসো যে তৃতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন কে? নিরুপাহার নীলু। আচ্ছা, তারিখটা আমি তোমাদেরকে দিচ্ছি না, কেননা তারিখ এত বেশি আসে না, তারিখ এত বেশি ইম্পর্টেন্ট না, তবে নামগুলো ইম্পর্টেন্ট, ঘটনাগুলো ইম্পর্টেন্ট, সেই জন্যই তোমাদেরকে তারিখ পড়াচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, নিরুপাহার নীলু, এটা মনে রাখবা। সংক্ষিপ্ত অপশন হিসেবে নীলু শব্দটাও আসতে পারে। আচ্ছা, দেশের প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূকেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবিতে। এটা হচ্ছে তোমার প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূকেন্দ্র, এটা কেন্দ্র, যে উপগ্রহ কেন্দ্র, এইখান থেকে তোমার উপগ্রহের সবকিছু নজরদারি করা হবে, সেটা হচ্ছে তোমার এই চট্টগ্রাম চবিতে স্থাপন করা হয়েছে কেন্দ্র। ওকে, এরপরে হচ্ছে মানিকগঞ্জের কোন পণ্যটি সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? সেটা হচ্ছে হাজারি গুড়। মানিকগঞ্জের হাজারি গুড়, মনে রাখবা, মানিকগঞ্জের হাজারি গুড়। এরপরে আসো যে শিক্ষা পরিবেশ ও আন্তর্জাতিক বিষয়ে যেই ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। যে বাংলাদেশের বর্তমানে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজের সংখ্যা কয়টি? 41টি। সরকারি এমবিবিএস মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে 41টি। বাংলাদেশের বর্তমান কয়টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা রয়েছে? সংরক্ষিত এলাকা রয়েছে 7টি। এগুলো সবকিছু আপডেট, বর্তমান জুন এবং জুলাইয়ের মধ্যবর্তী যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে। এরপর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি? সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটাকে বাংলাদেশে পৃথিবীর বঙ্গোপসাগরের সর্বনিম্ন স্তর বলা হয়। ঠিক আছে, সোয়াচ অফ নো গ্রাউন্ড। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কতবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে? সভাপতি নির্বাচিত হয়েছে 2বার। হ্যাঁ, 2বার সভাপতি নির্বাচিত হয়েছে। এরপরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করেন? সে হচ্ছে সাবের হোসেন চৌধুরী। বিসিবির সর্বকনিষ্ঠ সভাপতি সাবের হোসেন চৌধুরী। এরপরে আসে দেখো শিক্ষা, কৃষি ও বিবিধ বিষয়ে আমরা একটু নজর রাখি। যে নজরুল বর্ষ হিসেবে পালনের সময়কাল কোনটি? নজরুল বর্ষ, এটা হচ্ছে 2027। নজরুল বর্ষ 2026 থেকে 2027। ঠিক আছে, 25শে মে, এখানেও 25শে মে, এটা তো মনে রাখার প্রয়োজন নাই। 26 থেকে 27 নজরুল বর্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক নূর মোহাম্মদের উদ্ভাবিত নতুন ধান জাতের নাম কি?
নূরধান 2, নূরধান 2, নূরধান 2, ঠিক আছে। নূরধান 2 এটা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এটা এখানে এই তথ্যটা ইম্পর্টেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক নূর মোহাম্মদ, তার উদ্ভাবিত নতুন ধানের জাত নূরধান 2। বর্তমানে দেশে অনুমোদিত টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকার সংখ্যা কত? টিভি চ্যানেল রয়েছে 59টি টিভি চ্যানেল, আর দৈনিক পত্রিকা রয়েছে 1348টি। 1348টি পত্রিকা। এত পত্রিকা পড়ে কারা? আমার মাথায় খেলে না। আচ্ছা, এরপর বাংলাদেশের নিজস্ব কতটি পণ্য বর্তমানে বিদেশে রপ্তানি হয়? 140টি পণ্য। 140টি পণ্য বাংলাদেশের রপ্তানি হয়, বিদেশের রপ্তানি হয় 140টি পণ্য। আচ্ছা, এরপরে আসি অর্থনীতি ও পরিবেশ বিষয়ে কি রয়েছে। 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার কত ছিল? আচ্ছা, এটা 23-24টা এখানে দেওয়ার অর্থ হচ্ছে যে তোমার কম্পারিজনের জন্য, যে এই বছরে যা হয়েছে তা গত বছর বা তার আগের বছরের সাথে একটা তুলনামূলক আলোচনা করা হয়, যে গত বছর থেকে এই বছরের তোমার বাজেটের পার্থক্য কত, এরকম প্রশ্ন আসতে পারে, সেজন্য এখানে এটা দেওয়া। 7,61,785 কোটি টাকা। 785 কোটি টাকা। এখানে হচ্ছে 7,61,785 কোটি টাকা। সরকার সম্প্রতি কোন দুটি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করেছে? একটা হচ্ছে তোমার কুয়াকাটা, আর একটা হচ্ছে সলিমপুর। কুয়াকাটা আর সলিমপুর সংরক্ষিত এলাকা। দেশে বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডের পরিমাণ কত? এইটা ইম্পর্টেন্ট। সর্বোচ্চ রেকর্ড 17,200 মেগাওয়াট। 17,200 মেগাওয়াট। এরপর হচ্ছে বাংলাদেশের কোন পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে? সেটা হচ্ছে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য। জোরপূর্বক যদি তুমি শ্রমিক প্রয়োগ করো অথবা জোরপূর্বক তুমি শ্রমিক নিয়োগ দান করো, সেই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র তোমার নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের উপরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অর্থনীতি ও বিশেষ সংস্থা বিষয়ক যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত জিআই পণ্য হচ্ছে 68টি, এবং সর্বশেষ হচ্ছে মানিকগঞ্জের কি গুড় বলেছিলাম একটু আগে, তোমরা কমেন্টে লেখো। তারপরে হচ্ছে চৈনিক অর্থনৈতিক ও শিল্প অঞ্চল। চৈনিক অর্থনৈতিক ও শিল্প অঞ্চল কোথায় স্থাপিত হচ্ছে? চট্টগ্রামের আনোয়ারায়। চট্টগ্রামের আনোয়ারায় স্থাপিত হচ্ছে চৈনিক অর্থনৈতিক ও শিল্প অঞ্চল। চৈনিক চীন থেকে মনে হয়, আচ্ছা, যা চীন এবং বাংলাদেশের মধ্যে এই শিল্প অঞ্চলটি তৈরি হয়েছে। শিল্প অঞ্চলের ক্ষেত্রে দেখো, শিল্প অঞ্চলের ক্ষেত্রে এমন একটা রয়েছে, নিয়ম রয়েছে, সেখানে হচ্ছে তোমার কোনো ট্যাক্স দিতে হয় না, সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। এতে ওই এলাকার মানুষ যারা রয়েছে তারা অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই এলাকায়, এবং সেইখানে কোনো ট্যাক্স না দেওয়ার কারণে অনেক বেশি বিক্রেতা বেড়ে যায়, অনেক বেশি ব্যবসায়ী রপ্তানি যারা করে, তারপর হচ্ছে আমদানি যারা করে, এইরকম ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যায়, এবং বেচা কেনার পরিমাণ বেশি হলে ওই এলাকাটা একটা শিল্পায়ন গড়ে ওঠে এলাকায়, ঠিক আছে। তো সেই জন্য এই শিল্পনগরীগুলো তৈরি করা হয় বা শিল্পাঞ্চলগুলো তৈরি করা হয় যেখানে সরকার কোনো ট্যাক্স নেয় না, ঠিক আছে। আচ্ছা, এই সর্বশেষ যেটা শিল্প অঞ্চল, চৈনিক অর্থনৈতিক শিল্প অঞ্চল হচ্ছে তোমার চট্টগ্রামের আনোয়ারায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? মীর নাদিয়া নিভিন। মীর নাদিয়া নিভিন, ঠিক আছে। আচ্ছা, মীর নাদিয়া নিভিন, এটা তোমরা মনে রাখবা। এরপর হচ্ছে কোন তারিখ থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস বাধ্যতামূলক করা হয়? কোন তারিখ থেকে? 30শে জুন 2026। এই তারিখটা ইম্পর্টেন্ট। 30শে জুন 2026, অর্থাৎ এই যে গত কয়েকদিন হলো। আজকে হচ্ছে আমি ভিডিও করছি তোমাদের এই দৌড়াথন ক্লাস, এটা হচ্ছে আজকে 8 তারিখ, আর গত 30শে জুন অর্থাৎ আজকে থেকে 7 দিন আগে কিন্তু এই জিপিএস গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখো।
আচ্ছা, শেষের দিকে এই তথ্যগুলোর মধ্যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে বিড়ি রেগুলেটরি কর্তৃপক্ষ BBRA কবে প্রতিষ্ঠা করা হয়? 5ই মে 2026। 5ই মে 2026। আচ্ছা আচ্ছা, বিড়ি নিয়েও একটা কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, এটা মনে রেখো। বিড়ি, এটা হচ্ছে 5ই মে এটার ইয়ে করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো অর্থ বছরে 2025-26 অর্থ বছর খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডের যা আছে সবই ইম্পর্টেন্ট, তোরা সবগুলোই পড়বা। আচ্ছা, বলা হচ্ছে বাংলাদেশের বর্তমানের মাথাপিছু আয় কত? 3020 মার্কিন ডলার। 3020। বাংলাদেশের বর্তমান মাথাপিছু জিডিপি কত? 2866 মার্কিন ডলার। 2866। 3020 হচ্ছে মাথাপিছু আয়, জিডিপি হচ্ছে 2866। আচ্ছা, এরপরে বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 4.24। 4.24। জিডিপিতে কোন খাতের অবদানের হার সবচেয়ে বেশি? সেবা খাত। সেবা খাতের হার সব থেকে বেশি, সেটা হচ্ছে 53.07। 53.07। জিডিপিতে কৃষি ও শিল্প খাতের অবদানের হার হচ্ছে 10। কৃষিতে হচ্ছে 10, আর শিল্পতে রয়েছে 36.98। ঠিক আছে, 10.93। 10.93, 36.98 মনে রাখবা। এরপর হচ্ছে বাজেট ও এই যে আরেক বাজেটের থেকে আরো সম্পূরক আরো তথ্য রয়েছে, সেগুলো এই স্লাইডের সবকিছু ইম্পর্টেন্ট, মনে রাখবা। যে 26-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের আকার কত? 9,38,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা। একটু আগে আমরা দেখলাম যে 2023-24 ছিল হচ্ছে 7,61,785 কোটি টাকা, আর বর্তমান এই যে 25-26 এসে সেটার পরিমাণ দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকা। ঠিক আছে, তার মানে পার্থক্য হয়েছে, গত 2 বছরে পার্থক্য হয়েছে 2 লক্ষ কোটি টাকা প্রায়। আচ্ছা, এরপরে 26-27 অর্থ বছরে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? জনপ্রশাসন খাতে। জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, জনপ্রশাসন খাতে। এরপর হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? পরিবহন ও যোগাযোগ খাতে। পরিবহন ও যোগাযোগ খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP-তে সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। আর 26-27 অর্থ বছরে সব থেকে বেশি দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতে। ঠিক আছে, এরপরে বিশ্বের কোন দেশের প্রথম বাংলাদেশের বিনিয়োগ কার্যালয় চালু হয়? চীনে। চীনে বাংলাদেশের বিনিয়োগ। বর্তমানে তোমরা একটু মনে রাখবা যে বাংলাদেশে এই যে একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে যখন এর আগের সরকার ছিল, সেই সময়ে গত 15 বছরে গত 15 বছর না, গত 2 বছর আগে থেকে 15 বছরে বাংলাদেশের যত তোমার বিনিয়োগ হয়, বাংলাদেশে অন্য দেশ থেকে যে বিনিয়োগগুলো হয়, বেশিরভাগ হয়েছে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক। ঠিক আছে, কিন্তু বর্তমান হচ্ছে চীন ভিত্তিক। চীন এবং জাপানের থেকে বর্তমান বেশি বিনিয়োগ আসতেছে। সো এই জিনিসটা তোমরা অপশনে বর্তমান সময়ের যদি দেখো যে বর্তমান সময়ে কোথায় আসে, যদি তুমি আনসার না জানো তাহলে নির্দ্বিধায় তুমি চীন দাগাতে পারো। ঠিক আছে, আর যদি তোমার দেখা যায় যে অনেক আগের তথ্য চাচ্ছে বা গত 15 বছরের 17 বছরের আগে চাচ্ছে, তখন তুমি এটা একটু চিন্তা ভাবনা করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সাম্প্রতিক আরো ঘটনাবলী রয়েছে, যেমন গাজীপুরের কাশিমপুর কারাগারের বর্তমান নাম হচ্ছে নেজুল বাড়ি। হ্যাঁ, কারাগারের নাম বাড়ি, এটা মনে রাখবা। অপশনে বাড়ি দেখলেই তুমি দিয়ে দিবা যে কারাগারও একটা বাড়ি। হ্যাঁ, তোমার আমার বাড়ি। নতুন কোন জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি হয়েছে? নরসিংদীতে। তারপরে বাংলাদেশের ক্রিকেট দলের প্রথমবারের মতো কোন দেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ও হোয়াইট ওয়াশ করেছে? পাকিস্তানকে। ঠিক আছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এবং টেস্ট সিরিজ জয় করেছে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথমবারের মতো কোন দেশের বিপক্ষে সিরিজ জয় করেছে? আফগানিস্তান। পাকিস্তান, আফগানিস্তান, এটা হচ্ছে ওয়ানডে। হ্যাঁ, ওয়ানডে সিরিজে। আর টেস্ট সিরিজে হচ্ছে পাকিস্তান। টেস্ট সিরিজ যেটা টেস্ট খেলায়, মনে রাখবা শর্ট করে, টেস্ট টেস্ট খেলায় পাকিস্তান। আর ওয়ানডেতে ওয়ানডেতে একদিনের খেলায় আফগানিস্তানে। ঠিক আছে, টেস্ট হচ্ছে পাকিস্তান, ওয়ানডেতে আফগানিস্তান। ওকে, এরপরে এই যে আমরা চলে আসবো হচ্ছে 2 নাম্বার পার্টে। তো 2 নাম্বার পার্ট শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয়ে জানানো উচিত বলে আমি মনে করি। তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ, এখন পর্যন্ত আমার অনেক ক্লাস দেখেছো, অনেক ভিডিও দেখেছো, ইনফরমেটিভ ভিডিও। তো তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের যে এক্সাম বেসটা ছিল, এই এক্সাম বেসে কিন্তু আমরা এক্সাম বেস আসলে কখনকার এক্সাম বেসটা হচ্ছে ভর্তি পরীক্ষার একেবারে ঠিক 1 সপ্তাহ আগের। তো তোমরা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও, এখনো আর 2 দিন সময় রয়েছে। এই 2 দিনে যদি তোমরা ভর্তি হতে চাও, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, আমাদের এক্সাম ব্যাচ প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমরা এক্সাম ব্যাচ দেই, এবং আমাদের এক্সাম ব্যাচ থেকে প্রশ্ন শতভাগ কমন না পড়লেও প্রায় 85 থেকে 90% প্রশ্ন আমাদের এক্সাম ব্যাচের একই রুলসের মধ্যে থেকে আসে, একই জায়গা থেকে আসে। সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে চাও, তোমরা অবশ্যই এই এক্সাম ব্যাচে জয়েন করবে, প্র্যাকটিস করবে, চর্চা করবে, এবং পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে একটু কথা বলবো। আরেকটা বিষয় যে তোমরা আমাদের 2টা চ্যানেল, 2টা পেজ, একটা হচ্ছে ফারুক একাডেমি আর একটা হচ্ছে লেভেল আপ স্কুল, এই 2টাতে খুব দ্রুত জয়েন করে নাও। কিন্তু তোমরা দেখা যায় যে আমাদের পেজে জয়েন করলেও আমাদের চ্যানেলে জয়েন করো না, আবার চ্যানেলে জয়েন করলেও পেজে জয়েন করো না। দেখা যায় কি যে আমরা অনেক ছোট ছোট ইনফরমেশন যেগুলো আমরা চ্যানেলে দিতে পারি না, সেগুলো কিন্তু আমরা পেজে দিই। আবার পেজে ভিডিও দিলে পারে রেজুলেশন ভালো হয় না, তখন তোমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলে আসতে হয়। সেই জন্য 2 জায়গায় তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব, ফলো করে যদি বেল আইকন অন করে দাও, তাহলে যে কোনো জায়গায় তোমরা দেখতে পারবে। ঠিক আছে, ওকে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের গ্রুপের লিংক রয়েছে। আমাদের গ্রুপগুলোতে তোমরা যে কোনো কিছু পোস্ট করতে পারো, এবং আমাদের মডারেটররা তোমাদেরকে সবসময় উত্তর দিতে সচেষ্ট। আচ্ছা, আমরা দেরি না করি, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমরা একটু কথা বলি। আন্তর্জাতিক সংস্থা ও রাজনীতি, আন্তর্জাতিক সংস্থা ও রাজনীতির বিষয়গুলো যেগুলো রয়েছে, 1 নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে চীনের ইতিহাসে দীর্ঘতম মহাকাশ অভিযানের নাম সেনঝু 16। সেনঝু 16 চীনের ইতিহাসে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে চীন বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু তোমাদের একটু বেশি বেশি মনে রাখতে হবে। বাংলাদেশে বর্তমান যেই ভর্তি পরীক্ষা হোক, চাকরি পরীক্ষা এবং অন্যান্য যত পরীক্ষা হোক না কেন, সেখানে কিন্তু আমাদের চীনের সাথে সম্পৃক্ততা, এগুলো বেশি পরিমাণে প্রশ্ন আসে। সো এগুলো একটু মনে রাখবা। এরপরে বলছে জাতিসংঘ সম্প্রতি কোন 2টি দেশকে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে কালো তালিকাভুক্ত করেন? একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে রাশিয়া। তারপরের প্রশ্ন হচ্ছে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক গণমাধ্যম যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। হ্যাঁ, 16 বছরের কম, এটা এইভাবে উল্টা প্রশ্ন আসতে পারে, মালয়েশিয়া কত বছরের কম শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা নিষিদ্ধ করেছে? তুমি 16 বছরের কম দিয়ে দিবা। ঠিক আছে, কত বছরের দিলে? 16 বছর। আর কোন দেশ দিলে? মালয়েশিয়া। ওকে, এরপরে আসো ভারতের কোন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব, আচ্ছা, বর্তমান যে চিফ অফ ডিফেন্স রয়েছে তিনি হচ্ছে জেনারেল এম নারাভানে। জেনারেল এম নারাভানে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আন্তর্জাতিক রাজনীতি ও প্রযুক্তি, এখানে রয়েছে 2026 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন নির্বাচিত 5টি অস্থায়ী 5টি দেশ কোনগুলো? একটা হচ্ছে অস্ট্রিয়া, কিরগিজস্তান, তারপর হচ্ছে পর্তুগাল, তারপরে এইটার এত বড় নাম কেন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ঠিক আছে, মনে রাখবা, টোবাগো। আর
জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে, টোবাগো, পর্তুগাল, কিরগিজস্তান আর অস্ট্রিয়া। ঠিক আছে, অস্থায়ী পরিষদের 5টি দেশ, নিরাপত্তা পরিষদের অস্থায়ী 5টি দেশ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে রাশিয়া থেকে চীনে প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য প্রস্তাবিত পাইপলাইনের নাম কি? পাইপলাইনের নাম হচ্ছে পাওয়ার অফ সাইবেরিয়া 2। পাওয়ার অফ সাইবেরিয়া 2। সাইবেরিয়ান অঞ্চল কোথায় মনে আছে? সাইবেরিয়ান অঞ্চল সেটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশের উত্তর প্রান্তে যেই বরফ পড়ে যেই অঞ্চলগুলোতে, সেগুলোকে সাইবেরিয়ান অঞ্চল বলা হয়। তোমরা যদি মানচিত্রে একটু লক্ষ্য করো। আর এই আচ্ছা, যাই হোক, আর কিছু না বলি, ওই একটা ওয়ার্ড হয়তো ফ্রেজ হয়তো মনে রাখতে পারো যে সাইবেরিয়ার তুষারপাত। ঠিক আছে, এই যে এটা নিয়ে একটা গানও আছে অলরেডি, তো তোমরা এটাও দেখতে পারো। তো এটা হচ্ছে তোমার রাশিয়া এবং রাশিয়া থেকে চীন পর্যন্ত যে গ্যাসের পাইপলাইন রয়েছে, সেটা এইখানে যে পাওয়ার অফ সাইবেরিয়া 2 2 নাম্বার পাইপলাইনের 2 নাম্বার। এটা 2 কিসের জন্য দিছে জানি না। আচ্ছা, এরপরে দেখো, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম সুপার কম্পিউটারের নাম কি? লিনা শাইন চীন। সবকিছু চীনরাই তৈরি করে, বাকিরা কি তৈরি করবে? লিনা শাইন চীন। ওকে। বিশ্বের বৃহত্তম সর্বোচ্চ আনুভূমিক আকাশচুম্বী ভবন, সেটা হচ্ছে চীনের চংকিং এ নির্মিত দা ক্রিস্টাল। চীনের কোথায়? চংকিং এ দা ক্রিস্টাল, মনে রাখবা, দা ক্রিস্টাল, ক্রিস্টাল মনে রাখবা। হ্যাঁ, ওকে, ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, বাদ দিব কোনটা? আচ্ছা, এরপরে বৈশ্বিক রাজনীতি ও কূটনীতি এখানে রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা চুক্তির নাম কি? এটা হচ্ছে ইংলিশে এটা থাকতে পারে MOU, যেমন ইসলামাবাদ, এটা পাকিস্তানে হয়েছে যেহেতু, ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমি আরেকটু লিখে দিই তাহলে তোমাদের মনে থাকবে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্ট। কার সাথে? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বর্তমানে, যে কিছুদিন আগে যুদ্ধের পরে, সেটা হচ্ছে কোথায়? ইসলামাবাদে, পাকিস্তানের ইসলামাবাদে সেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটার নাম হয়েছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এরপরে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতিকে ডক্টর খলিলুর রহমান। এই তথ্যটা আমি খুঁজতেছিলাম, এটা সব থেকে ইম্পর্টেন্ট। যতগুলো তথ্য আমি তোমাদেরকে দিয়েছি তার মধ্য থেকে এইটা, এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় কত মেগাওয়াট সেটা। ঠিক আছে, এই দুইটা জিনিস তোমরা সব থেকে বেশি মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোন কেলেঙ্কারির সঙ্গে জড়িত? দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আচ্ছা, ইনি অনেকদিন থেকেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আছে এবং বিতর্কিত একজন প্রেসিডেন্ট। এটার নাম মনে রাখা ইম্পর্টেন্ট, মনে রাখবা। ফার্মগেট কেলেঙ্কারি। আচ্ছা, ইনি ফার্মগেট কেলেঙ্কারি, এটা কাহিনী কি আমি বুঝলাম না। এই আন্তর্জাতিক নামে আবার ফার্মগেট চলে আসলো। ঢাকার ফার্মগেট নাকি আন্তর্জাতিক ফার্মগেট আমি জানি না। আচ্ছা, যাই হোক, এটা আরো ক্লিয়ার করে জানবা, গুগল করলেই জানতে পারবা। ফার্মগেট কেলেঙ্কারি, এটা দিলে পারেই হয়তো ফার্মগেট, এখন ঢাকার ফার্মগেট আসে নাকি তোমার আফ্রিকার ফার্মগেট আসে কে জানে। আচ্ছা, একটু মজা করলাম। যাই হোক, দেখো, বিশ্বের প্রথম ট্রিলিয়নায়ার কে? ইলন মাস্ক ট্রিলিয়নায়ার, বিশ্বের প্রথম। ঠিক আছে, দ্বিতীয় ট্রিলিয়নায়ার হব ইনশাল্লাহ আমি, মনে রাখো। এটা পরবর্তীতে তোমাদের পরীক্ষা আসতেও পারে, চাকরির পরীক্ষায়। ক্ষতিকর পণ্য ভোগ কমাতে সাধারণ মানুষের উপর
কোন কর ধার্য করা হয়? সিন ট্যাক্স। সিন ট্যাক্স এটা হচ্ছে পাপ। সিন মানে কি? পাপ। পাপ ট্যাক্স। পাপ ট্যাক্স। হ্যাঁ, এটা ক্ষতিকর পণ্য ভোগ কমাতে কোন ট্যাক্স ব্যবহার করা? সিন ট্যাক্স। সিন মানে পাপ, আর ক্ষতিকর কোনো কিছু করলে সেটা পাপ হয়। এই 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 দিক থেকে এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে রয়েছে, আমাদের স্লাইড রয়েছে আর কতগুলো? আমরা 16 নাম্বার স্লাইডে আছি, 23 নাম্বার স্লাইড শেষ করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যারা এখন পর্যন্ত আছো আরো একটু থাকো, যেহেতু আমাদের দৌড়াথন ক্লাস, আমাদের সাথে দৌড়াইতে হবে, ঠিক আছে? বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন শহর গাছকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দান করেছে? গাছকে জীবন্ত সত্তা, গাছ হচ্ছে একটা জীবন্ত সত্তা, সেটাকে স্বীকৃতি দিয়েছে কানাডার কুইবেক। কানাডার কুইবেক অঞ্চল, কুইবেক শহর, এটা হচ্ছে কুইবেক হচ্ছে শহর, কুইবেক শহর। এবং এখানে সরি, কানাডার কুইবেক প্রদেশ, ঠিক আছে, শহর না, এটা 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 হচ্ছে একটা প্রদেশ। টেরেস ভ্রাউডিল শহর, টেরেস ভ্রাউডিল শহর, ঠিক আছে। এই শহরে গাছকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের 39টি দেশের, বিশ্বের 39টি দেশের অভিবাসন প্রক্রিয়ার উপর কড়া বিধিনিষেধ আরোপ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র কোন সাবেক প্রেসিডেন্ট? এই যে পাগলা ট্রাম্প, ঠিক আছে, পাগলা ট্রাম্প এটা করেছে। এরপরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA সম্প্রতি কোন রোগের নতুন ভ্যাকসিন A1B এর অনুমোদন দিয়েছে? কোন রোগের জন্য? A1B ভ্যাকসিন নতুন করে FDA সম্প্রতি কোন রোগের জন্য ভ্যাকসিন অনুমোদন দিয়েছে? সেটা হচ্ছে HIV, ঠিক আছে। HIV এই তোমার কি বলে, আচ্ছা, HIV ভাইরাসের জন্য, HIV ভাইরাসের নিরাময়ের জন্য তোমাদের কি করেছে? A1B ভ্যাকসিন প্রদানের অনুমোদন দিয়েছে। তো যাই হোক, দেখো বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কি কি রয়েছে? কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI নকশা ব্যবহার করে বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরি করেছে যুক্তরাজ্য, হ্যাঁ, গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন থাকতে পারে, তোমরা অ্যান্সার করবা। এরপর হচ্ছে সাগরের তলদেশে বিশ্বের প্রথম বায়ু চালিত ডেটা সেন্টার চালু করেছে কোন দেশ? চীন। এই যে উন্নয়ন দেখলেই চীন, উন্নয়ন কোন দেশে হয়? চীনে বেশি হয়। আচ্ছা, বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশেষায়িত কোয়ান্টাম কম্পিউটার নির্মাণের কাজ শুরু করেছে কোনটি? অস্ট্রেলিয়া কোয়ান্টাম কম্পিউটার নির্মাণের কাজ শুরু করেছে। কোয়ান্টাম কম্পিউটার এটা মনে রাখবা, অস্ট্রেলিয়া। এরপর হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? ওরে সৈনিক, হ্যাঁ, ওরে সৈনিক, তোমরা ওরে সৈনিক মনে রাখবা, ওরে সৈনিক। এরপরে রয়েছে প্রযুক্তির ক্ষেত্রে AGI এর পূর্ণরূপ কি? আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে AGI, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। ওকে। সম্মেলন ও আন্তর্জাতিক সম্মাননা, এটা ইম্পর্টেন্ট, এই পেজের প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় কোনটা? অর্ডার অফ দ্য নাইল, ঠিক আছে। এরপর হচ্ছে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সের এভিয়ান লে বাইন্সে, ঠিক আছে, ফ্রান্সের এভিয়ান লে বাইন্সে। তারপরে হচ্ছে
প্রতি বছর বিখ্যাত শাংরি-লা সংলাপ নিরাপত্তা বিষয়ক কোথায় অনুষ্ঠিত হয়? প্রতি বছর সেটা সিঙ্গাপুরে হয়। প্রতি বছর কোথায় হয়? সিঙ্গাপুরে। প্রতি বছর হয় সিঙ্গাপুরে। এরপরে হচ্ছে ব্যাংকিং ও কর্পোরেট খাতের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশ্বের প্রথম এআই সামিট কোথায় অনুষ্ঠিত হয়? এআই সামিট যুক্তরাজ্যে। এআই সামিট কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাজ্যে। এই যে এখানে আমি যেটা দেখাইলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নকশা ব্যবহার করে বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরি করে যুক্তরাজ্য, এবং এআই সামিট অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে। ব্যাংকিং ও কর্পোরেট খাতের কর্মকর্তারা এআই সামিট করে যুক্তরাজ্যে, ঠিক আছে। আচ্ছা, আর এআই ব্যবহার করে ভ্যাকসিন যুক্তরাজ্য, ব্রিটেন। এরপরে প্রাকৃতিক দুর্যোগ, এর আগেরটা ওকে। এরপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। সম্প্রতি কোন দেশে 7.2 মাত্রায় ভূমিকম্প হয়? ভেনিজুয়েলায়, ঠিক আছে। এরপর হচ্ছে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কতটি প্রতিষ্ঠানের উপরে? ভারতের কতটি প্রতিষ্ঠানের উপরে? 60টি প্রতিষ্ঠানের উপরে। ভারতের 60টি প্রতিষ্ঠানের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। কেন? জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে, ঠিক আছে। এরপর হচ্ছে দক্ষিণ আমেরিকার কোন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? বলিভিয়ায়। দক্ষিণ আমেরিকায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপরে আসো ক্রীড়াঙ্গন, সব থেকে ইম্পর্টেন্ট করে রাখবা, ঠিক আছে। এখানে কি কি আছে বর্তমান? ক্লাব ফুটবল, এখানে ক্লাব ফুটবলে খুব বেশি আসে না। ক্লাব ফুটবল, তারপরে হচ্ছে ফিফা, তারপর হচ্ছে ফিফার মধ্যে কমিটির দল আছে, সেটা তোমরা একটু মনে রাখবা। তারপরে এখানে তোমার বর্তমান বাংলাদেশের বিডি ক্রিকেট, আমি এখানে তথ্য জানাচ্ছি, তারপরে তোমাদের আরো জানতে চাইলে এই তথ্যগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। 26 বিশ্বকাপে হ্যাটট্রিক করেন কোন খেলোয়াড়? এমবাপ্পে। প্রথম হ্যাটট্রিক করেন এমবাপ্পে, প্রথম হ্যাটট্রিক। দ্বিতীয় হ্যাটট্রিক কে করে? দ্বিতীয় হ্যাটট্রিক করেন হচ্ছে আমাদের ওনাকে কি দেওয়া যায়? ও, মাফিয়া মেসি। হ্যাঁ, মাফিয়া মেসি। হ্যাঁ, আচ্ছা, মাফিয়া মেসি, ঠিক আছে। লিওনেল মেসি না, তার নাম হচ্ছে মাফিয়া মেসি। সে নাকি সব জায়গায় মাফিয়াগিরি করে। তোমরা একটু কমেন্টে জানাইও, তোমরা যারা মাফিয়া মেসির ভক্ত, একটু জানাইও যে মাফিয়া মেসি, ওনাকে মাফিয়া বলা হয় কেন। আচ্ছা, এরপরে বিশ্বকাপ ফুটবলের 1000তম ম্যাচটি কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? তিউনিসিয়া ও জাপানের মধ্যে 1000তম খেলাটি অনুষ্ঠিত হয়। জাপান এবং তিউনিসিয়ার মধ্যে 1000তম ম্যাচ জাপান এবং তিউনিসিয়ার মধ্যে। এরপরে ইউরোপের মাটিতে স্বাগতিক কোন দেশকে হারিয়ে বাংলাদেশ ফুটবল প্রথম জয় অর্জন করেন? অ্যান্ডোরা, যার নাম আমরা কোনোদিন শুনি নাই, সেই দলকে হারিয়েছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে তোমার ইউরোপের মাটিতে বাংলাদেশ প্রথম হারায় একটা দেশের ফুটবল টিমকে, যার নাম আমরা কোনোদিন শুনি নাই। যাই হোক, এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় যে 26 সালে ফ্রেঞ্চ ওপেনে নারী এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন কে? মিরা আন্দ্রিভা, ঠিক আছে। 26-এ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। তারপর হচ্ছে কোন সালকে আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে? 2027 সালকে।
আইনি সাক্ষরতা বর্ষ, আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, এরপরে আমাদের 21 নাম্বার স্লাইড, আর 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 মাত্র 4টি স্লাইড রয়েছে, তারপরে তোমাদের সামনে থেকে বিদায় নিব। দেখো এখানে রয়েছে 2026 সালের জুনে বাংলাদেশের প্রথমবারের মতো কোন দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করেন। ওয়ানডে সিরিজ প্রথমবারের মতো এই যে জুনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আফগানিস্তান, আরেকটা হচ্ছে কোথায়, কে, আফগানিস্তান। আফগানিস্তান প্রথম হচ্ছে জুনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর দ্বিতীয়বার অথবা জুনের আগে অথবা পরে, জুনের আগে আফগানিস্তানের সাথে, আর টেস্ট সিরিজ পাকিস্তানের সাথে, মনে রাখবা। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের এখন পর্যন্ত কোন দেশের বিপক্ষে সিরিজ জয় করতে পারেনি। ইংল্যান্ডের সাথে কোনো সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ। 26 সালের ফুটবল বিশ্বকাপে কনিষ্ঠ ফুটবলার হিসেবে কার নাম এসেছে। গিলবার্টো মোরা, মেক্সিকোর গিলবার্টো মোরা। তার বয়সটা কত সেটাও তোমরা একটু জেনে নিও। গিলবার্টো মোরা, মেক্সিকোর, তার বয়স কত, ঠিক আছে, 2026 বিশ্বকাপে। আচ্ছা, বৈশ্বিক শান্তি সূচকে জিপিআই বাংলাদেশের বর্তমান অবস্থান কত। জিপিআই এ বাংলাদেশের অবস্থান কত, 113তম। শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। ইউএনএইচসিআর এর প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি। সুদান। রেমিটেন্স পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে বর্তমানে শীর্ষ দেশ কোনটি। যুক্তরাষ্ট্র। পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, গ্রহণের ক্ষেত্রে ভারত, ঠিক আছে। আচ্ছা, এরপরে বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে জিসিআই শীর্ষ দেশ কোনটি। সিঙ্গাপুর। এটা কি, কিসের জন্য। বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে জিসিআই শীর্ষ দেশ সিঙ্গাপুর। এরপরে খাদ্য আন্তর্জাতিক সংস্থা ফাও এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। স্বাদু পানির মাছ বাংলাদেশ দ্বিতীয়, ইন্ডিয়া প্রথম। তারপর হচ্ছে সামুদ্রিক মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম, 133তম। সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান। এরপর হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে শূন্য কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কার্বন লেভি আদায় শুরু করেছে কে। তাইওয়ান। কি করেছে, কার্বন লেভি আদায় শুরু করেছে। আচ্ছা, কার্বন লেভি এটা কি জিনিস। বিশ্বের প্রথম দেশ হিসেবে শূন্য কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কার্বন লেভি আদায় শুরু করেছে তাইওয়ান। আচ্ছা, সৌদি আরবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রদূত হিসেবে কে দায়িত্ব পালন করেছেন। শ্রী বিপুল। সৌদি আরবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রদূত শ্রী বিপুল, তিনি মুসলিম না হিন্দু। আচ্ছা, এটা একটু চেক করার জন্য তোমাদের অনুরোধ করা হলো, অথবা আমি চেক করে তোমাদেরকে ফেসবুকে পোস্ট করে দেব, তোমরা দেখে নিও। হ্যাঁ, শ্রী বিপুল, আচ্ছা নামটা মনে রাখো, শ্রী বিপুল, তিনি ইন্ডিয়ার প্রথম রাষ্ট্রদূত, ঠিক আছে। ইন্ডিয়ার প্রথম রাষ্ট্রদূত কোথায়, সৌদি আরবে। আচ্ছা, এরপরে আচ্ছা আমাদের আর আমাদের তথ্য নাই। সো দেখো, ওকে, আমি তোমাদের এখন এই তথ্যগুলো যেগুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট যেই তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি তোমাদেরকে আবার দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে থেকে তুমি পড়বা হচ্ছে 2 নাম্বারটা, আমি এটা দিয়ে আমি দাগিয়ে দিচ্ছি। 2 নাম্বারটা পড়বা। আচ্ছা,
আচ্ছা, এখানে থেকে তুমি পড়বা হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বার, তারপরে প্রথম এই যে এটা পড়বা, তারপরে পড়বা হচ্ছে এই যে শেষেরটা পেকুয়া কক্সবাজার, এটাও পড়বা। তারপরে তুমি পড়বা এই যে এটা সর্বশেষ তথ্য, 2 নাম্বারটা পড়বা। সবই তো ইম্পর্টেন্ট, তারপরে তুমি এইগুলো পড়ার চেষ্টা করবা। হাজারিগুড়, এখানে 4টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে তুমি পড়বা হচ্ছে সংরক্ষিত এলাকা বাংলাদেশের 7টি, এই যে এটা পড়বা, এইটাও পড়তে হবে। এই যে নূর ধান, এটা 2, এটা পড়বা, এটা প্রয়োজন নাই আপাতত। এখান থেকে এই যে সংরক্ষিত এলাকা, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা 17,200, ঠিক আছে, এটা পড়তেই থাকতে হবে। আচ্ছা, এখানে এই যে এটা পড়তে হবে, গণপরিবহনে জিপিএস। তারপরে এই যে মীর নাদিয়া নিভিন, বাংলাদেশের রেগুলেটর বিড়ির উপরে ইয়ে করা হয় কর্তৃপক্ষ, এটা প্রতিষ্ঠা করা হয়, সেটা পড়বা তারিখটা। আচ্ছা, এই যে এখানে এখানে সবগুলোই পড়তে হবে, এগুলো এখানে সবগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট। বাজেট বরাদ্দের এই যে শেষে চীন, এই যে এই প্রথম 2টা পড়বা, এখানে সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিজুল বাড়ি কারাগারের নাম, পাকিস্তান আফগানিস্তান, এখানে এগুলো পড়বা। চীনের এটা পড়তে হবে। তারপরে এটা পড়বা, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই যে খলিলুর রহমান, এটা ইম্পর্টেন্ট, যতবার মনে আছে, মনে থাকবে ততবারই পড়তে হবে আরো। এই যে এটাও ইম্পর্টেন্ট, 1 নাম্বার 2 নাম্বার। এই যে 3 নাম্বার, এরপরে তোমার এই যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রথমটা। দুই নাম্বারটা পড়বা, এজিআই পণ্য পড়বা। এরপরে তোমাকে পড়তে হবে G7 এর সম্মেলন, এই যে নরেন্দ্র মোদীকে কি ইয়ে দেওয়া হয়, সবগুলোই পড়তে হবে, যদিও এই যে এটা পড়তে হবে। এই যে বলিভিয়ায়, ভেনিজুয়েলায়, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে। ক্রীড়াঙ্গনের সবই পড়তে হবে, ক্রীড়াঙ্গনের সবই পড়তে হবে। তারপরে তোমার এইখানে আরো বিষয় রয়েছে, যেমন এখানে দেখো যে এই যে এই যে নিচের শ্রী বিপুল, এটা এটা তোমাদেরকে আবার সার্চ করতে বলেছি, এটা এবং এই উপরেরটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সবই তো পড়তেই হবে, তারপরেও বেশি গুরুত্ব দিয়ে এইগুলো পড়বা, ঠিক আছে। ওকে, তো এই আর কি আমাদের যত বিষয়াদি রয়েছে সেগুলো তোমাদেরকে জানালাম, বোঝালাম, আশা করব তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে এই 50 মিনিট তোমরা যারা আমার সাথে আসো, ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি যে আমাদের এর মধ্য থেকে সাম্প্রতিকের যত ঘটনাবলী রয়েছে, সাম্প্রতিকের যত বিষয় রয়েছে, সবগুলোই এর মধ্য থেকে আসবে ইনশাল্লাহ। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, এটাই প্রত্যাশা করব। আর তোমরা যারা
আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ইনশাল্লাহ। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমাদের এক্সাম বেসের ফি খুবই কম, 199 টাকা এখন পর্যন্ত রেখেছি, ইনশাল্লাহ এর পরবর্তীতে আরো বাড়াবো। ঠিক আছে? তো তোমাদের প্রস্তুতিকে ফুলফিল করতে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকো। ইনশাল্লাহ তোমাদের চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা করব, এবং কতটুকু তুমি আমাদের এখান থেকে নিতে পারবা এটা তোমার উপর ডিপেন্ড করে। সো দেখা হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ। আর আমাদের দৌড়াথন ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আর আমাদের ফেসবুক পেজে একটা করে রিভিউ দিবা ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সাথেই থাকো।